হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা আবার পড়ায় ফিরে আসছি। অষ্টম শ্রেণীর ইতিহাসের যে 5 নম্বর চ্যাপ্টারটা পড়াছিলাম তার 3 নম্বর ক্লাসে আমরা আজকে আলোচনা করব হচ্ছে যে শিক্ষা সংস্কার আন্দোলন। সেই শিক্ষা সংস্কার আন্দোলন অর্থাৎ আমরা এর আগের ক্লাসে সমাজ সংস্কারটা নিয়ে আলোচনা করেছি। সেই সমাজ সংস্কারটার ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন বিদেশিদের যে অবদান আর ভারতীয়দের অবদানটা আমরা আলোচনা করেছি। তো ঠিক সেরকম শিক্ষা সংস্কার আন্দোলনটাও কিন্তু এরপরেই হতে থাকবে। সমাজটা সংস্কার হয়ে গেল, তো এরপরে চলে আসবে নিশ্চয়ই শিক্ষার ব্যাপারটা সংস্কার। কারণ কি, যথারীতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে যারা এসেছিলেন ইংল্যান্ড থেকে যারা এসেছিলেন তারা কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন। তো তাদেরকে দেখেই যথারীতি নিশ্চয়ই ভারতীয় তৎকালীন সমাজের যে মানুষেরা উদ্বুদ্ধ হতে শুরু করেছিল। তারাও চাইছিল যে নতুন ধরনের শিক্ষার প্রচলন করতে, শিক্ষাটাকে সংস্কার করতে। অর্থাৎ তারা বললেই তো হবে না, শিক্ষা কিন্তু দিতে যাওয়ার আগে তার কাঠামো তৈরি করতে হয়। সেই জন্য সেই প্রাথমিক কাঠামোটা তৈরি হয়ে গিয়েছিল বিভিন্ন সমাজ সংস্কারক আন্দোলনগুলোর মধ্য দিয়ে। তো এরপরেই শুরু হবে ভারতীয় উপনিবেশে যে শিক্ষা সংস্কার। তো এই শিক্ষা সংস্কারটা আমরা আলোচনা করব বাংলার শিক্ষা সংস্কার, সঙ্গে সঙ্গে ভারতের অন্যত্র অর্থাৎ মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাই প্রেসিডেন্সিতে শিক্ষা সংস্কারের সঙ্গে যারা জড়িত ব্যক্তিদের অবদানগুলো, সঙ্গে সঙ্গে মাদ্রাজ প্রেসিডেন্সিতে যে বিভিন্ন ব্যক্তিদের আলোচনা। তো এই সমস্ত আলোচনার মধ্যে আমরা কিছু মহিলাদেরকেও পাবো, যারা অর্থাৎ নারীরাও কিন্তু এগিয়ে আসবেন নারী শিক্ষার অগ্রতির কল্পে, যে উন্নতি কল্পে। তো আমরা প্রথমে চলে আসছি যে শিক্ষা সংস্কারে বাংলায় শিক্ষা সংস্কার। তো বাংলার প্রেসিডেন্সিটা যেহেতু প্রধান প্রশাসনিক প্রেসিডেন্সি ছিল ভারতের ক্ষেত্রে, তো বাংলার কার্যকলাপটা আমরা একটু বেশি করে আলোচনাটা করব। আর আমরা যেহেতু বাংলারই ছাত্রছাত্রী এবং বাংলায় মিডিয়ামে পড়াশোনা করছি, তো আমরা বাংলার ব্যাপারটাকে একটু বেশি করে আমাদের জানতে হবে। তো যারা অন্য জায়গার ছাত্রছাত্রী মহারাষ্ট্র কিংবা মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে তাদের বেশি আলোচনার বিষয়বস্তু থাকবে। তো আমাদের বাংলা প্রেসিডেন্সিটা নিয়ে একটু ডিটেলসে বেশি করে থাকছে সাধারণত। তাছাড়াও কিন্তু উঁচু ক্লাসে উঠলে তোমরা সবগুলো বিষয়কে সমান গুরুত্ব দিয়েই পড়বে। তো বাংলা প্রেসিডেন্সিতে কিন্তু শিক্ষা সংস্কারের ক্ষেত্রে শুধু ভারতীয়দের যে অবদান ছিল তা নয়, একজন বিদেশি ভারতীয় অর্থাৎ বিদেশ থেকে এসেও এখানে তারা যে বিভিন্ন শিক্ষার যে সংস্কারকের কাজে তারা নিজেকে নিযুক্ত করেছেন। বিশেষ করে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর কথাটা আমরা বলবো, যিনি মাত্র 17 বছর বয়সে তিনি কিন্তু যে হিন্দু কলেজের যে অধ্যাপক নিযুক্ত হয়ে যাবেন, হিন্দু কলেজের শিক্ষক তিনি নিযুক্ত হবেন। তাকে কিন্তু বলা হচ্ছে যে ভারতীয় প্রথম জাতীয়তাবাদী কবি হিসাবে কিন্তু ওনাকে উল্লেখ করা হয়। এর জন্মকালটা যদি দেখি 1809 খ্রিস্টাব্দ থেকে 1831 খ্রিস্টাব্দ, অর্থাৎ মাত্র তিনি কিন্তু 21 বছর বেঁচে ছিলেন। তার এই সংক্ষিপ্ত জীবনেও কিন্তু তিনি ছাপ ছেড়ে গেছিলেন ভারতীয় সমাজের ক্ষেত্রে, ভারতীয় ছাত্র সমাজের ক্ষেত্রে বিশেষ করে। তার যে আদর্শ দ্বারা যারা অনুপ্রাণিত হয়েছিলেন তারা পরবর্তীকালে আমরা জানবো ইয়ং বেঙ্গল নামে কিন্তু পরিচিত হবে। তো আমরা হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর কথা বলছি। তিনি একজন বিদেশি ছিলেন। তো তিনি কোন দেশের প্রকৃতপক্ষে নাগরিক ছিলেন সেটা এই মুহূর্তে আমার মনে নেই। তো আমরা বইটা পড়ে নিশ্চয়ই তোমরা জানতে পারবে কোন দেশের তিনি নাগরিক ছিলেন। তিনি কিন্তু এদেশে ভারতের এসেই তিনি শিক্ষকতার কাজে নিযুক্ত হলেন। কত সালে? 17 বছর বয়সে কিন্তু হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন। কত সালে? 17 বছর বয়সে, সাল নয়, কত 17 বছর বয়সে তিনি নিযুক্ত হয়ে গেছিলেন হিন্দু কলেজের যে ছাত্র শিক্ষক হিসেবে। তার পরিচয়টা আমরা একটু দেখে নেওয়ার কথা বলবো তোমাদেরকে, বিভিন্ন বইতে তোমরা পড়বে, এর পরিচয়টা জানবে। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, যাকে কিনা কি উপাধি দেওয়া হয়, কি উপাধি দিয়ে তাকে ভূষিত করা হয়? উপাধি হিসাবে তাকে আমরা বলতে পারি যে প্রথম জাতীয়তাবাদী কবি, ভারতের ক্ষেত্রে প্রথম জাতীয়তাবাদী কবি হিসাবে কিন্তু তাকে কিন্তু বলা উপাধি দেওয়া হয়েছিল। তিনি হিন্দু কলেজের শিক্ষক হওয়ার সময় অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং তিনি চেয়েছিলেন ভারতের যে সমাজটাকে সংস্কার করার ক্ষেত্রেও তার অবদান ছিল। তিনি প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? যে একাডেমিক অ্যাসোসিয়েশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দু কলেজের শিক্ষক হয়েই তিনি প্রতিষ্ঠা করেছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এরপরে তার যে অনুপ্রাণিত হয়ে যে
ছাত্র গোষ্ঠী একটা তৈরি হয়েছিল, সেটাকে বলা হচ্ছে কিনা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। ইয়ং বেঙ্গল গোষ্ঠী অর্থাৎ যুবক ইয়ং বেঙ্গল গোষ্ঠী। এই গোষ্ঠীতে কিন্তু তৎকালীন ভারতীয় যে ছাত্ররা যারা কিন্তু থাকবেন, তারা কিন্তু পরবর্তীকালে আরও বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে ভারতীয় যে আন্দোলন, যে সভা সমিতি নির্মাণের ক্ষেত্রে তাদের কিন্তু অবদান পরবর্তীকালে আমরা পাবো। তো ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মধ্যে যারা ছাত্র হিসেবে তৎকালীন সময় ছিলেন তাদের নামগুলো আমাদের জানা দরকার, যে প্যারীচাঁদ মিত্র, রাধানাথ সিকদার, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রভৃতি। এরা কিন্তু পরবর্তীকালে আমরা জানবো বিভিন্ন যে কর্মকাণ্ডের সঙ্গে পরবর্তীকালে জড়িয়ে যাবেন, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে পরিণত হবেন। এই ইয়ং বেঙ্গল গোষ্ঠী তৎকালীন সময়ে কিন্তু যে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল। তো এইটাই হচ্ছে কিন্তু আমরা পড়লাম যে তার এই যে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজি অত্যন্ত ছাত্রদের দ্বারা সমাদৃত হওয়ার কারণ কি, তিনি অত্যন্ত যুক্তিবাদী ছিলেন এবং কি মুক্তমনা শিক্ষক, অর্থাৎ তিনি যুক্তিবাদী এবং মুক্তমনা একজন শিক্ষক ছিলেন। তাহলে শুধু শিক্ষক বললে হবে না, তার সম্পর্কে তিনি যুক্তিবাদী এবং মুক্তমনা, কারণ নিশ্চয়ই তৎকালীন সময়ে সেই একজন বিদেশি হিসাবে ভারতীয়দের শিক্ষাদান করছে, তাও বুঝতেই পারছি তিনি কতটা মুক্তমনা মানুষ ছিলেন। তো এখানটায় ইয়ং বেঙ্গল গোষ্ঠীর কয়েকজনের নাম আপাতত আমরা লিখে দিচ্ছি, যে প্যারীচাঁদ মিত্র, প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী প্রমুখ। তো আমরা নামটা উল্লেখ করে গেছি। তো এই একজন বিদেশি হিসাবে তিনি শিক্ষার ক্ষেত্রে তার প্রতিষ্ঠিত একাডেমিক অ্যাসোসিয়েশন, তো এর সালটা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সালটাও তোমরা দেখবে, এই মুহূর্তে আমার এখানে লেখা নেই যে একাডেমিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত। সম্ভবত তাহলে নিশ্চয়ই তিনি 17 বছর বয়সে যদি শিক্ষক হিসেবে নিযুক্ত হন, 1826 সালের দিকে তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করবেন, হচ্ছে একাডেমিক অ্যাসোসিয়েশন। তাহলে একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা হবে। এরপরে আমরা চলে আসছি যে বাংলার শিক্ষা সংস্কারকের ক্ষেত্রে যে একজন ভারতীয়র কথা আমরা এখানে পড়ব। তো কেবলমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তা নয়, আরও অনেকেই ছিলেন, তবুও আমরা আমাদের ক্লাস 8ম শ্রেণীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কেই জানব। তাছাড়া আরও একজন মহিলা, যে মুসলমান শিক্ষায় শিক্ষিত মুসলমান মহিলাদের, যে নারীদের শিক্ষার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এর নামটাও এবং এর কার্যকলাপগুলো আমরা পড়ব। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু যে আমরা জানি অত্যন্ত যে দরিদ্র ব্রাহ্মণ পরিবার থেকে তিনি শিক্ষালাভ করে ধীরে ধীরে যে সংস্কৃত কলেজের অধ্যাপক হয়েছিলেন। তো তিনি কি করেছিলেন, যে তিনি সার্বিক শিক্ষা বিকাশের ক্ষেত্রে তিনি কি কি পদক্ষেপ নিয়েছিলেন, সার্বিক শিক্ষা বিস্তার আর নারী শিক্ষা বিস্তার, তো দুটোই তার অবদান ছিল। নারীদের শিক্ষা তিনি বুঝেছিলেন যে নারীদের শিক্ষিত করতে না পারলে ভারতীয় সমাজের কিন্তু উন্নতি হবে না, নারী শিক্ষা যে প্রতি তার অবদান, এই দুটোই হচ্ছে। সার্বিক শিক্ষার ক্ষেত্রে তিনি শিশুদের যে শিক্ষার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, অনেক বইও তিনি লিখেছিলেন। আমরা যে বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, এইরকম ছোট ছোট গল্প কাহিনীগুলো পড়ে থাকি সার্বিক শিক্ষার জন্য, বিশেষ করে শিশুদের জন্য বিভিন্ন বই, বর্ণ পরিচয়, তাছাড়া কথামালা, বোধোদয়, এছাড়া আরও কি তিনি আরও অনেক যে বেদ উপনিষদ এগুলো পড়েছিলেন, এইগুলো থেকে তিনি কিছু যে ব্যাকরণ বইও লিখেছিলেন, সঙ্গে সঙ্গে বিভিন্ন যে বেদের যে সংস্কৃত ভাষার যে বিভিন্ন গল্প কাহিনীগুলোকেও তিনি বেতাল পঞ্চবিংশতি থেকে শুরু করে অনেক কিছুই তিনি কিন্তু যে অনুবাদ করেছিলেন। তো ইনার অবদান এই শিক্ষা ক্ষেত্রেই শুধু আমরা ছোট্ট করে একটু আলোচনা করে দিচ্ছি। তার দ্বারা বিভিন্ন লেখনী বইগুলো, তিনি যে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়ে কিন্তু তিনি দেখতে চেয়েছিলেন যে সংস্কৃত শিক্ষাটার সঙ্গে সঙ্গে ভারতে বিদেশি ইংরেজি শিক্ষার মধ্যে একটা সমন্বয় তিনি আনতে চেয়েছিলেন। অর্থাৎ তিনি শিশু শিক্ষার সঙ্গে সঙ্গে মাতৃভাষায় শিক্ষাদান, তার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তৎকালীন সময়ে মাতৃভাষায় শিক্ষাদান। সার্বিক শিক্ষার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল কি, মাতৃভাষায় শিক্ষাদানটা তিনি দিতে চেয়েছিলেন। সেই জন্যই তিনি কতগুলো বই লিখেছিলেন, বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেও তিনি লিখেছিলেন। এছাড়া কতগুলো ব্যাকরণ বইও তিনি লিখেছিলেন।
ব্যাকরণ বইও লিখেছিলেন, যে বাংলা ভাষায় যে নতুন যে বর্ণমালার তিনি নিয়ে এসেছিলেন, সৃষ্টি করেছিলেন, কিছু কিছু সংস্কার করেছিলেন। এছাড়া তার নারী শিক্ষার ক্ষেত্রে অবদানটা আমরা যদি বলি, নারী শিক্ষার জন্য তিনি কিন্তু তৎকালীন সময় যে সমস্ত বিদেশি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ইংরেজ গোষ্ঠী কিংবা যে বিভিন্ন যে মিশনারি লোকেদের যারা শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তাদেরকে তিনি সহায়তা করেছিলেন। বিশেষ করে বেথুন সাহেবকে তিনি সহায়তা করেছিলেন। তিনি নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তৎকালীন সময় যারা, বিশেষ করে বেথুন যে সাহেব তাকে তিনি সহায়তা করেছিলেন। তাছাড়া তিনি কি করেছিলেন, নিজে উদ্যোগে 35টি মহিলাদের জন্য বিভিন্ন ভারতের যে বাংলার বিভিন্ন জেলায় কিন্তু 35টি স্কুল তিনি নিজের খরচে তিনি চালাতেন, এবং সেখানে প্রায় 1300 মতো যে ছাত্রী সেখানে কিন্তু পড়াশোনা করত। তো তিনি ভেবেছিলেন যে এইভাবে তিনি কতগুলো স্কুল তিনি চালিয়ে যাবেন, এবং পরবর্তীকালে নিশ্চয়ই তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিভিন্ন যে গভর্নরদেরকে তিনি প্রভাবিত করবেন, যে শিক্ষা খাতেও খরচ করার জন্য তিনি উদ্যোগী হয়েছিলেন। তার লড়াই চলছিল। তো আমরা বিদ্যাসাগর সেই সময় জন্মেছিলেন যেখানে সময় কিন্তু ভারত একটা কুসংস্কারাচ্ছন্ন যুগ, অর্থাৎ অন্ধকারময় যুগ চলছিল। 1700 থেকে 1800 সালের মধ্যে যে অন্ধকারময় যুগ চলছিল তার ঠিক পরে পরে। তো সেই জন্য কিন্তু তাকে প্রথম উদ্যোগটা নিতে হয়েছিল নিজে থেকেই। কারণ কি, বেশিরভাগ সমর্থন তিনি পাননি, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিভিন্ন গভর্নর জেনারেলের কাছ থেকে। তো এইগুলো তিনি করেছিলেন। তো তার এই কার্যকলাপ কিন্তু বিশেষ করে দেখে আমরা জানি, তৎকালীন যে বিশিষ্ট কবি মাইকেল মধুসূদন দত্ত তাকে বলেছিলেন, তার যে মনীষা ছিল, অর্থাৎ তার যে জ্ঞান ছিল প্রাচীন ঋষিদের মতো, এবং তার কর্মদক্ষতা ছিল ইংরেজদের মতো, এবং তার হৃদয়বত্তাটা ছিল হচ্ছে কিনা জননীর মতো, বঙ্গজননীর মতো। অর্থাৎ বিদ্যাসাগরকে তিনি ভরিয়ে দিয়েছেন তার যে বাণী দিয়ে। তিনি বলেছিলেন কি, যে তার হচ্ছে কিনা মনীষা, তার জ্ঞান ছিল যেন ভারতীয় ঋষিদের মতো তার জ্ঞান, আর হচ্ছে কি, যে তার হচ্ছে কর্মদক্ষতা ছিল ইংরেজরা যেমন কর্মকুশল দক্ষ, ঠিক সেই রকমই ছিলেন তিনি। আর কি, তিনি তার যে হৃদয়বত্তাটা ছিল, হৃদয়টা ছিল কিন্তু প্রকৃত একজন জননীর মতো। তিনি সমস্ত ধরনের সেবা কাজ করতে তিনি পিছপা হতেন না। বিভিন্ন সময় আমরা ছোট ছোট গল্পতে পড়েছি, কুষ্ঠরোগীদের সেবা কাজে তিনি নিজেই নিজেকে যে জড়িয়ে ফেলেছিলেন যে সেই সেবা কাজের সঙ্গে। তো আর এরপরে আমরা আরো একজন যে বাঙালি যে অবদান যেটা জানবো, একজন মহিলা, একজন নারী, তার অবদান আমরা, মহিলা অর্থাৎ নারীর অবদান আমরা কিছু জানবো। মুসলমান মহিলা, তৎকালীন সময়ে যে মুসলমানদের শিক্ষা দানের তো একেবারে অগ্রাধিকার ছিলই না, বিশেষ করে নারীদের তো শিক্ষার তাদের মধ্যে প্রচলন ছিল না। তবে কিন্তু বেগম রোকেয়া নিজের জেদে নিজেই শিক্ষিত হয়েছিলেন, বাড়িতে থেকে পড়াশোনা করে আরবি, ফার্সি কিংবা উর্দু এগুলো তিনি শিখেছিলেন, এবং যে বিদেশি যে ইংরেজি শিক্ষাকেও তিনি প্রবর্তন করার জন্য তিনি আগ্রহী হয়েছিলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তো নারী শিক্ষার বিকাশে কিন্তু এর অবদান অত্যন্ত লক্ষণীয়। তো এইটা গেল হচ্ছে বাংলার যে শিক্ষা সংস্কারের বিভিন্ন দিকগুলো। তো আমরা কয়েকজনের নাম এবং তাদের অবদানটা আমরা এখানে পড়লাম। তো এরপরে আমরা চলে আসছি বাংলার বাইরে অন্যত্র। বাংলার বাইরে আমরা জানি যে দুটো প্রেসিডেন্সি ছিল, একটা হচ্ছে মুম্বাই প্রেসিডেন্সি, যা মহারাষ্ট্র বর্তমানে যেখানটা অবস্থান করছে, আর হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি, তো মাদ্রাজ তামিলনাড়ুর অন্তর্গত। তো এই দুটো জায়গায়, তো মহারাষ্ট্রতেও কিন্তু আমরা জানবো যে বিভিন্ন সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িয়ে যাবেন যিনি হচ্ছেন বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত, উল্লেখযোগ্য। এবং তারপরে আত্মারাম পাণ্ডুরাং নামে একজন যে মনীষী 1867 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করবেন হচ্ছেন প্রার্থনা সমাজ। বাংলায় যে সময় যে সংস্কার আন্দোলনের সময় যে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, তার কার্যকলাপ দ্বারা যে প্রভাবিত হয়েই কিন্তু বিশেষ করে এই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা হবে, যারা কিন্তু নারী শিক্ষার দিকে এরা বিশেষ করে, বা সমাজের যে বিভিন্ন কুপ্রথাগুলো প্রচলিত ছিল তার বিরুদ্ধে কিন্তু এরা লড়াই করেছিল। তো এখানে শিক্ষা সংস্কারের সঙ্গে সঙ্গে সমাজ সংস্কারকটাও একসঙ্গে কাজগুলো এদের মধ্যে দেখা গিয়েছে। আর একজন ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে, যার সময় কিন্তু এই যে প্রার্থনা সমাজের যে কার্যকারিতাটা বহুগুণ বেড়ে গিয়েছিল।
মহাদেব গোবিন্দ রানাডে। তো ইনারদের আলোচনাগুলো আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত রয়েছে। তো আমরাই বলেছি যেহেতু আমরা বাংলারটাকে বেশি করে আলোচনা করছি, তো যথারীতি মহারাষ্ট্র কিংবা মুম্বাই প্রেসিডেন্সি এবং মাদ্রাস প্রেসিডেন্সির আমাদের সংক্ষিপ্ত আলোচনা রয়েছে। তো এই মহারাষ্ট্র প্রেসিডেন্সির একজন যে বিশিষ্ট মহিলা যিনি কিনা নারী শিক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, পণ্ডিতা রমাবাই। পণ্ডিতা রমাবাই তিনি জাতপাত মানতেন না, সমাজের ভেদাভেদ অস্পৃশ্যতাটাকে তিনি মানতেন না। তার প্রমাণ আমরা তার জীবনী থেকেই পেয়ে থাকি। তিনি একজন ব্রাহ্মণ মহিলা হয়েও তিনি কিন্তু একজন শূদ্রকে তিনি বিবাহ করেছিলেন। তো আজকের সমাজে যখন আমরা দেখি যে বিভিন্ন বিবাহকে কেন্দ্র করে জাতপাতের বিভেদ রয়েছে, তৎকালীন সময়ে তিনি কিন্তু একজন ব্রাহ্মণ মহিলা হয়েও তিনি শূদ্রকে বিয়ে করেছিলেন। তাহলে এবং তিনি বিধবা হওয়ার পরে তিনি কিন্তু বিদেশে শিক্ষা নেওয়ার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন ডাক্তারি পড়ার জন্য। তাহলে বুঝতেই পারছি যে কত জেদি না হলে কিন্তু এই সমস্ত কাজ করা সম্ভব নয়। তো আর একটা প্রেসিডেন্সি যেটা হচ্ছে, আমরা চলে আসছি মাদ্রাজ প্রেসিডেন্সি, যেখানে আমাদের বীরেশলিঙ্গম পন্তুলুমের নাম আমরা জানবো, যারা কিন্তু যে বাংলায় যে ব্রহ্ম সমাজ, এই সমাজ দ্বারা কিন্তু এরা প্রভাবিত হয়ে এইখানেও ধর্ম সংস্কার আন্দোলন এরা শুরু করবেন বা সংস্কার বিভিন্ন প্রকার সংস্কার কাজ শুরু করবেন। সঙ্গে সঙ্গে এখানে আরো একজন মহিলা বা নারীর আমাদের অবদান জানবো, অর্থাৎ আমরা নারীদের অবদান সব ক্ষেত্রে পাবো। বাংলা প্রেসিডেন্সির ক্ষেত্রে যেমন পেয়েছিলাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে মহিলা হিসাবে, নারী হিসাবে পেয়েছিলাম পণ্ডিতা রমাবাইকে, ঠিক সেভাবে আমরা মাদ্রাজ প্রেসিডেন্সিতে পাবো ভগিনী শুভলক্ষ্মীকে, যিনি কিনা নারীদের শিক্ষার জন্য কিন্তু তিনি অসম্ভব চেষ্টা করে যাবেন। তো আজকের ক্লাসে আমরা শিক্ষা সংস্কারটা নিয়ে আলোচনা করলাম। তো এইটা তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারবে, বইটাকেও ভালো করে পড়বে এবং বিভিন্ন সহায়িকা থেকে তোমরা নিজেরা একটা ছোট্ট নোট তৈরি করবে, যাতে করে তোমাদের সুবিধা হবে।